ঘোরানোর জন্য এর উপর ফোর্স করা হতো। তিনজনকে একসঙ্গে এখানে ফাঁসি দেওয়া হতো। বিচে চলে এসেছি আর 4-5টা লাইট দিয়ে। আমাদের এবারের গল্পটা কিন্তু সবুজ দ্বীপকে নিয়ে। যেই সবুজ দ্বীপ শুধুই সুন্দর সমুদ্র সৈকত, সবুজ বন, সমুদ্রের ফিরোজা নীল রং আর প্রবাল প্রাচীরই বহন করছে না, সাথে আমাদের দেশের হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীদের ওপর হওয়া নৃশংস অত্যাচারের স্মৃতিও বহন এইভাবে করছে। চাবুক দিয়ে মারা হতো। হাউস অফ গ্যালো। এই পর্বে থাকছে আমাদের 1 বছরের বাচ্চাকে নিয়ে প্রথমবার প্লেন জার্নির অভিজ্ঞতা, বাচ্চাকে নিয়ে আসতে গেলে আমাদের অনেক রকম অনেক কোয়ারিজ থাকে। সাথে সেলুলার জেলের ইতিহাসকে ফিরে দেখা এই যে এই জায়গাগুলোতেও কিন্তু আগে উইংস ছিল, কিন্তু এগুলোরই এবং করবিনস্কোপ বিচে কাটানো একটি সুন্দর সন্ধ্যা। 3টে ডাব এখানকার 1টে ডাবের জলের সমান আর কি, সেটা বলতে চাই। গল্পের শুরুটা হচ্ছে 5 ডিসেম্বর রাত থেকে। তখন আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। সেই দিনটা চলে এসছে, ঠিক আছে, ভাবতেই কেমন একটা লাগছে, দিন এত তাড়াতাড়ি চলে যায়। কালকে ভোর উঠতে হবে হচ্ছে 4টে, আমাদের ফ্লাইট হচ্ছে 9টায়, তো আমাদের ওখানে পৌঁছতে হবে 7টার মধ্যে, ঠিক আছে। তো আজকের মতন গুড নাইট। ঘুম ঘুম চোখ নিয়ে ভোর 5টা নাগাদ আমরা বেরিয়ে তো পড়লাম। যদিও সূর্য উঠতে আরও কিছুটা সময় বাকি ছিল, তবে এই ভোরে জোর করে তাকে বিছানা থেকে গাড়িতে চেপে বসায় আমাদের সবথেকে বড় সদস্যটি কিন্তু ভীষণ রেগে গেছে। আর সকাল সকাল বেশি একটা জ্যাম না থাকায় আমরা খুব তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম। তো সকলকে জানাই গুড মর্নিং। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম, এখন বাজে সবে মাত্র 6:30। তো একটু আগে আগেই পৌঁছেছি, আর যেহেতু আমাদের সঙ্গে বাচ্চা আছে তো চলো যাও যাও। তো আমরা তো অনেক সকালে বেরিয়েছি, 5:30টায় বেরিয়েছি, ব্রেকফাস্ট হয়নি, কিন্তু আমরা বাড়ি থেকে মানে নিয়ে এসেছি ম্যাগি আর ডিম সিদ্ধ। তো শুকনো শুকনো করে ম্যাগি আর ডিম সিদ্ধ করে এনেছি, এটাই এখন আমরা খেয়ে নেবো, এরপরে আমরা চেকিংয়ে যাব। আমাদের সব চেকিং ডান, আর এখন এসছি একটু চা বা কফির খোঁজে। একটু চা বা কফি না খেলে ভালো লাগছে না, এখন একটু চা বা কফি খেয়ে তারপর এখান থেকে কিছু কিনে নিয়ে আমরা প্লেনে উঠবো, কারণ অনেকটা টাইম আবার খিদে পেয়ে যাবে। চেক ইন করিয়ে নিয়ে কিছু খাবার নিয়ে আমরা প্লেনে উঠব, যার জন্য ফুড টার্মিনালের দিকে যাচ্ছি। তো প্লেন কিন্তু ছেড়ে দিয়েছে। হ্যাঁ, 9:05 ছাড়ার কথা ছিল, 10 মিনিট মতো লেট হয়েছে। আর আশা করছি আমরা 11:30টার মধ্যে পৌঁছে যাব। তো যেহেতু প্রথমবার বেবিকে নিয়ে যাচ্ছি, তো প্র্যাকটিক্যাল কিছু প্রবলেম কি হয় কি না হয় সেটা তো বুঝতে পারছি না, বাট যেটা মানে বিশেষ আমাদের বোঝার ব্যাপার ছিল বা যে বিষয়ে আর কি একটু চিন্তা ছিল, সেটা হচ্ছে স্ট্রলারটা আমরা কোথায় ক্যারি করব। কিন্তু অ্যাকচুয়ালি ওটা আমরা হ্যান্ড লাগেজেই ক্যারি করতে পারতাম, কিন্তু আমরা যখন ফ্লাইটে উঠি তখন আবার সিকিউরিটি গার্ড আমাদের ডোর থেকে ওটা নিয়ে নেয়। তো ওরা ওদের মতো নিয়ে নিয়েছে, আবার আমরা যখন নামবো তখন আবার আমাদের কাছে দিয়ে দেবে, ঠিক আছে। আর মোটামুটি তেমন কিছু প্রবলেম হয়নি। বেবির যে ব্যাগটা আমরা এনেছি তার মধ্যে ওর সব জিনিসপত্র ছিল, মানে ওর যে খাবার দাবার সেগুলো তো কোনো কিছুতে আটকায়নি, ঠিক আছে। তো আপাতত আর কিছু প্রবলেম হয়নি। আরেকটা জিনিস যেটা করেছি সেটা হচ্ছে টেক অফের সময় আমরা এই তুলোটা মানে বেবির কানে দিয়ে দিয়েছি, দোকানে এরকম তুলো দেওয়া আছে। তাছাড়া এমনিতে বাচ্চাকে ফিডিং করাতে কিন্তু কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কারণ প্লেনের মধ্যে কিন্তু ফিডিং এরিয়া রয়েছে আলাদা, যেসব বাচ্চারা শুধু ব্রেস্ট ফিড ছাড়া মানে কোনো অপশন নেই যাদের কাছে, ব্রেস্ট ফিড করানোর কিন্তু আলাদা রকম এরিয়া রয়েছে, ঠিক আছে। সুতরাং কোনো প্রবলেমই নেই। বঙ্গোপসাগরের ওপর দিয়ে দীর্ঘ 2 ঘন্টা পথ অতিক্রম করার পর সেই সবুজ দ্বীপের এক ঝলক দেখতে পেলাম। বুঝলাম ল্যান্ডিংয়ের সময় হয়ে এসেছে। তো আমরা এখন নেমে গেছি, আর কোথায় এসেছি সেটা তো তোমাদের বলা হয়নি। পোর্ট ব্লেয়ারে নেমে গেছি, আর এখন হচ্ছে লাগেজ নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। আমরা ব্যাগ পেয়ে গেছি, চলো দুটো ব্যাগই পেয়ে গেছি, চলো। তো আমরা এখন যাব আমাদের হোটেল, বেশি দূর না, এখান থেকে 10-15 মিনিটের দূরত্বে গাড়ি নিয়ে। তার আগে যখন বেরিয়েছিলাম প্রচন্ড ঠান্ডা ছিল, তো তার জন্য যাই হোক গরম জামা কাপড় সোয়েটার পরে এসেছি। তো এবার সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে তারপর আমরা এখান থেকে বেরোবো। তো আমাদের গাড়ি বুক করা ছিল আগে থেকে, হোটেলের গাড়ি এসে আমাদের নিয়ে যাবে, ঠিক আছে। আর যারা আগে থেকে গাড়ি বুক করবেন, এখানে প্রিপেড ট্যাক্সি তো পাওয়াই যায়, তাছাড়া বাইরেও এখান থেকে কিন্তু গাড়ি বুক করে নিয়ে যাওয়া যেতে পারে। তো আমাদের গাড়ি চলে এসেছে, ওই যে ড্রাইভার দাদা ওখানে দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক। আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল হচ্ছে 10 থেকে 15 মিনিট, আর আমাদের হোটেলের নাম হচ্ছে সি শোর রেসিডেন্সি।
তো আমরা হোটেল নিয়েছি আবেরদিন বাজারের খুব কাছে, যেটা এয়ারপোর্ট থেকে গাড়িতে মাত্র 10 থেকে 15 মিনিটের দূরত্বে, এবং এর কতগুলো সুবিধা রয়েছে সেটা আপনারা পরে দেখতে পারবেন। তো আমরা হোটেলে পৌঁছে গেছি, এই হচ্ছে আমাদের হোটেল। চলো। তো বললামই পোর্ট ব্লেয়ারে আমরা যে হোটেলটাতে আছি সেটা হচ্ছে সি শোর রেসিডেন্সি। তো রুম টুরটা তোমাদের একটু দিয়ে দিই। টিভি রয়েছে, ওয়ার্ড্রপ, একটা বেড আছে, এই হচ্ছে ওয়াশরুম। বড় না, আমাদের একদিনের জন্য কিন্তু যথেষ্ট, ঠিক আছে এই রুমটা, আর যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। তো বেশ ভালোই মনে হচ্ছে, আর এখানে কিন্তু বেশ ভালোই গরম আছে। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের আন্দামান ট্রিপ। আজকে হচ্ছে আমাদের আন্দামান ট্রিপের ফার্স্ট ডে। আমরা এখন আছি পোর্ট ব্লেয়ার সি শোর রেসিডেন্সি হোটেলে। তো আজকে আমরা পোর্ট ব্লেয়ারে থেকে কাল কিন্তু একদম সকাল সকাল বেরিয়ে যাব হ্যাভলকে। পুরো 10টা দিন আমরা আন্দামানে থাকতে চলেছি, কোথায় কি করি সেটা সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে আর তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমরা যাবো বিকেল, মানে লাঞ্চ করে বিকেলবেলাতে যাব সেলুলার জেল আর করবিন স্কোপ বিচে সানসেট দেখার জন্য। তো একবারে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। কাছেই যেহেতু আবেরদিন বাজার, আবেরদিন বাজারে একবারে লাঞ্চ করে তারপর আমরা বেরিয়ে পড়বো সেলুলার জেলের দিকে। তো আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছি। এটা হচ্ছে আনন্দ বলে, আনন্দ রেস্টুরেন্ট। অনেক স্পেস আছে। আচ্ছা, রেস্টুরেন্টটা কিন্তু অনেকটাই বড়। আর খাবার কেমন সেটা তো জানি না। আমরা নিয়েছি হচ্ছে থালি, মানে মিক্স থালি সবার কমন আছে, আর সঙ্গে আমরা নিয়েছি হচ্ছে 2টো মাছ আর হচ্ছে মাংস। এই হচ্ছে ভেজ থালি। এখানে দিয়েছে পাঁপড়, না ভাত আছে, এখানে আছে ডাল, একটা নিরামিষ তরকারি আছে, এটা হচ্ছে সবজি আছে, একটা মিষ্টি আর চাটনি পাঁপড়। আর এখানে হচ্ছে আমরা মাছ নিয়েছি, তো আমরা এখানে 2টো মাছ নিয়েছি আর একটা মাংস নিয়েছি। তো এই হচ্ছে ভেজ থালি। ভেজ থালিটার দাম হচ্ছে 180, আর এর সঙ্গে যদি তুমি এক্সট্রা মাছ বা মাংস নাও তাহলে সেটার এক্সট্রা চার্জ। তো আমরা এখানে 4 জন আছি, 4 জন 4টে এরকম থালি নিয়েছি 180 করে, আর সঙ্গে নিয়েছি 2টো মাছ একটা মাংস। মাছের প্লেট হচ্ছে 270 করে। এবার দেখি খেয়ে কেমন। এটা হচ্ছে সেলুলার জেলের পার্কিং এরিয়া। তো এখানে আমরা লাঞ্চ করে চলে এসেছি সোজা এই জায়গাটাতে। এটাতে গাড়ি রেখে এবার আমরা যাচ্ছি সেলুলার জেলের দিকে। এখানে দেখো অনেক দোকানপাটও রয়েছে, ছোট ছোট দোকান আছে। তো দেখো এই যে ফাইনালি আমরা চলে এসেছি সেলুলার জেল। আমার পেছনে রয়েছে, মানে এটা যে কতটা, মানে এই জায়গাটা আসার, আন্দামানে আসার একটা মেইন কারণ হচ্ছে এটা সেলুলার জেল দেখা। ঠিক আছে, তো আজকে তার সামনে দাঁড়িয়ে আছি। এটা এখন আমাদের কাছে হয়তো খুশি লাগছে, কিন্তু সেই সময়কার কথা ভাবলে কিন্তু এটা অত্যন্ত বেদনাদায়ক। ঠিক আছে, তো গায়ে লিটারালি কাটা দিচ্ছে। তো চলো যাবো ভেতরে আর সবকিছু দেখবো। ও মাই গড, আমি জাস্ট মানে এক একটা দেওয়াল দেখছি, এক একটা জায়গা দেখছি, আর মনে হচ্ছে না জানা জিনিসগুলোকে যেন রিলেট করতে পারছি। তো এই যে জায়গাটা, এই জায়গাটাতে হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। আজকে আমরা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে পারছি না, তার কারণ আমরা টিকিট পাইনি। আমরা পরে দেখবো, সেটা আমি আগেও বলেছি। বাট এখান থেকে আমরা গাইড নেব। তো যারা গাইড নেবে তাদেরকে হচ্ছে এই জায়গাটাতে বসানো হয়েছে। ঠিক আছে, হয়তো একটা গ্রুপ করে তারপর গাইড দেওয়া হবে। তার জন্য এখানে আমরা একটু ওয়েট করছি, গাইড নিয়ে তারপর পুরো জায়গাটা ঘুরে দেখবো। হাউস অফ গ্যালোস, মানে এই জায়গাটায় অ্যাকচুয়ালি ফাঁসি ঘর। তো দেখো এখানে 3টে দড়ি আছে, মানে 3 জনকে একসঙ্গে এখানে ফাঁসি দেওয়া হতো। আর এই ঘরটাকে বলা হয় দ্য হাউস অফ গ্যালোস, সেই জন্য। আর কি স্বাধীনতা সংগ্রামীদের প্রচন্ড নিষ্ঠুরভাবে শাস্তি দেওয়া হতো। ঠিক আছে, তার যে সমস্ত শাস্তিগুলো এখানে দেওয়া হতো তার প্রত্যেকটা উদাহরণস্বরূপ এখানে দেখো। এইটা, এই দেখুন এখানে এই যে কলটা, এখানে হচ্ছে এই কলটা হচ্ছে তেল মানে তৈরি করার কল। এটাকে হাত দিয়ে ঘোরানোর জন্য মানে তাদের উপর ফোর্স করা হতো। প্রত্যেকদিন একটা নির্দিষ্ট পরিমাণ 10 পাউন্ড 30 পাউন্ড একটা নির্দিষ্ট পরিমাণ রেট তাদেরকে বেঁধে দেওয়া হতো, যে এতটা পরিমাণ তেল তাদেরকে উৎপাদন করতেই হবে। আর এটা কোনো সোজা কথা নয়, মানে পিঠ ভাঙা পরিশ্রম যাকে বলে, তার জন্য করতে হতো। আর যদি তারা না পারতো তাদের উপর বিভৎস পরিমাণে অত্যাচার করা হতো, চাবুক মারা হতো। তো এইভাবে সাধারণত তাদের উপর দিনের পর দিন অত্যাচার করা হতো, যাতে তাদের মনোবল ভেঙে যায়, তারা শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ে। পেছনে দেখো আরো রয়েছে
1890 সালে ইংরেজরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দখল করার পর এটিকে ভারতীয় রাজনৈতিক সংগ্রামীদের বন্দী করে রাখার জন্য ব্যবহার করে, যাতে তারা এই সংগ্রাম থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থাকে। এখন আমরা হচ্ছে গ্যালারিতে, এখানে পুরো সেলুলার জেলের মানে তৈরি থেকে পুরো হিস্ট্রিটা মোটামুটি এখানে ছবি দিয়ে বর্ণনা করা আছে। তো এখানে এসে একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে সেলুলার জেলটা কিন্তু আমাদের রাজনৈতিক সংগ্রামী নেতাদেরকে দিয়েই তৈরি করা হয়েছিল, ঠিক আছে। তো দেখো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার পেছনটাতে ওই হচ্ছে ওয়াচ টাওয়ার, ঠিক আছে। তো ওয়াচ টাওয়ারটাকে কেন্দ্র করে টোটাল হচ্ছে 7টা উইংস আছে। তো এটা হচ্ছে 1 নাম্বার উইংস, এটা হচ্ছে 7 নাম্বার উইংস, আর ওইদিকে হচ্ছে 2 নাম্বার উইংস, আর বাকিগুলো আছে। কিন্তু 1 নাম্বার, 7 নাম্বার আর 2 নাম্বার এই তিনটে হচ্ছে ঠিকঠাক মতো মানে যাওয়ার মতো পরিস্থিতিতে আছে, আর বাকিগুলো কিন্তু ধ্বংসপ্রাপ্ত। এবার আমরা এক একটা উইংস এর মধ্যে যাব। তো বললামই এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে 7 নাম্বার উইংস, আর ওদিকে আছে 2 নাম্বার, ঠিক আছে। তো এবার আমরা এক সেলের মধ্যে যাব, চলো। এই স্বাধীনতা সংগ্রামীদেরকে দিয়েই 1896 সালে সেলুলার জেলের নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 1906 সালে। দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি একটা সেলের মধ্যে, মানে এই ঘরগুলোকে দেখলে বুঝতে পারবে যে প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য হচ্ছে 13.5 ফিট বাই 7.5 ফিট। কিন্তু কারোর সঙ্গে কারোর যাতে যোগাযোগ না হয় বা কেউ কারোর সঙ্গে যাতে কোনো সম্পর্ক না করতে পারে, তার জন্য ঠিক এইরকম ব্যবস্থা করা হয়েছিল, ঠিক আছে। আর এই যে জেলের যে দরজাটা, এটা একটু দেখো, লকটা একটুখানি দেখিয়ে দিই তোমাদের, যে এইভাবে লক করে। তো এইভাবে লক করে রাখা হতো, যাতে একজন আরেকজনের সঙ্গে মানে দেখতে না পারে, যাতে কেউ কারোর সঙ্গে পরিচিত না হতে পারে। একটা গল্প তোমাদেরকে বলি, আসো। বিনায়ক সাভারকারের ভাই গণেশ সাভারকার, তিনিও কিন্তু এই একই জেলে ছিলেন। 1 বছর তারা কেউ জানতোই না যে তারা এই একই জেলের মধ্যে রয়েছে। তো তার কেন জানতো না, তার কারণ হচ্ছে এই ঘরগুলো মানে এমনভাবে তাদেরকে রাখা হতো, তাদের মনোবল নষ্ট করার জন্য, তাদেরকে মানে সব দিক থেকে একদম বিধ্বস্ত করার জন্য, যাতে কেউ কাউকে না দেখতে পারে, কেউ কাউকে না জানতে পারে। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই ঘর। দরজা থেকে লকটার দূরত্ব প্রায় 3 ফিট মতো। দেখো এই যে লকটা এখান থেকে দিয়ে ওখানে দরজাটাকে লক করা হতো, যাতে মানে ভেতর থেকে দরজা খোলা না যায়, তালাটাকে যাতে ভাঙা না যায় বা খোলা না যায়, সেই জন্য এরকম ব্যবস্থা করা হতো। খাবার দেওয়ার জন্য জাস্ট একটা সুড়ঙ্গ মতো এটা রাখা হতো, এই জায়গাটা দিয়ে তাদেরকে খাবার দেওয়া হতো। আমি আরেকটা ঘরের মধ্যে ঢুকছি, দেখো ঘরটা কতটা অন্ধকার, মানে অস্বাস্থ্যকর একটা পরিবেশে তাদেরকে রাখা হতো। আর তার জন্য না এরা কিন্তু বেশিরভাগ কলেরা, তারপর ম্যালেরিয়া, এই সমস্ত রোগে কিন্তু মারা যেত। এতটাই অস্বাস্থ্যকর পূর্ণ ঘর, অস্বাস্থ্যকর পরিবেশে তাদেরকে রাখা হতো। আমরা এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। তো বীর সাভারকার সেলটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, এটাই এতক্ষণ ধরে খুঁজছি। প্যানাপটিকার নামক একটি ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে এই জেলটি তৈরি করা হয়, যেখানে একটি ওয়াচ টাওয়ারকে কেন্দ্র করে 7টা 3তলা বিল্ডিং তৈরি করা হয়। 1979 সালে এই সেলুলার জেলকে ন্যাশনাল মেমোরিয়াল ডিক্লেয়ার করা হয় এবং মোট সেল সংখ্যা 698টি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বীর সাভারকার সেলে, এতক্ষণ ধরে যেটা খুঁজছিলাম। বিনায়ক দামোদর সাভারকার ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন বিখ্যাত নেতা, যাকে সেলুলার জেলে রাখা হয়েছিল। আর 1911 থেকে 1921 সাল অবধি তিনি কিন্তু এই সেলের মধ্যেই বন্দী ছিলেন। তো চলো আমরা এখন সেই সেলটাতে ঢুকবো। ঘরে ঢুকেই প্রথমে চোখে পড়ল বিনায়ক দামোদর সাভারকারের একটা ছবি, আর সাথে তার ব্যবহার করা কয়েকশো বছরের পুরনো কিছু আসবাবপত্র। এত বছর পরেও তার এই ব্যবহার করা জিনিসপত্রগুলো তার ওপর হওয়া অত্যাচারকে যেন চোখের সামনে ভাসিয়ে তুলছে। এখন আমরা দাঁড়িয়ে আছি ওয়াচ টাওয়ারে, যে ওয়াচ টাওয়ারটাকে কেন্দ্র করে কিন্তু সেলুলার জেলের পুরো স্ট্রাকচারটা তৈরি হয়েছিল, মানে সেলুলার জেলের যে 7টা উইংস সেটা তৈরি হয়েছিল। তো এখন আমরা যাবো উপরে, কিন্তু উপরে যাওয়ার জন্য এখানে কাঠের সিঁড়ি রয়েছে। এখান থেকে স্ট্রাকচারটা খুব ভালো বোঝাতে পারবো তোমাদের। সেটা হচ্ছে এই যে ওয়াচ টাওয়ার, আর এখানে দেখো এই একটা উইংস, এটা সম্ভবত 7, এটা 1, আর এদিকে আছে হচ্ছে 2। হ্যাঁ, এটা 1, এটা 2, এটা 7। 3টে উইংস এখন ঠিকঠাক আছে, আর বাকিগুলো কিন্তু ডিস্ট্রয় হয়ে গেছে। যে এই জায়গাগুলোতেও কিন্তু আগে উইংস ছিল, কিন্তু এগুলো রিকনস্ট্রাকশন হয়ে যেহেতু ডিস্ট্রয় হয়ে গেছে, তো এখানে আলাদা করে রিকনস্ট্রাকশন হয়েছে। সেলুলার জেল ঘুরে দেখার টিকিট আপনারা খুব সহজেই অনলাইন বা অফলাইনে দিনের দিন পেয়ে যাবেন, কিন্তু সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার টিকিট আপনাকে বেশ কয়েকদিন আগে অনলাইনে কেটে রাখতে হবে।
andaman.gov.in ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনে টিকিট বুক করতে পারেন। একটা ডিটেল ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আর লিঙ্কটা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এই হচ্ছে সেই প্রদীপ, বিপ্লবীদের স্মরণে যে প্রদীপটাকে সারা বছর কিন্তু এরকম জ্বালিয়ে রাখা হয়। সেলুলার জেল ঘুরে দেখার পর আমরা বেরিয়ে পড়লাম কাছেই করবিস্কোপ বিচে। পোর্ট ব্লেয়ার থেকে 30 থেকে 40 মিনিটের দূরত্বে রয়েছে এই বিচটি। আমরা করবিস্কোপ বিচে চলে এসেছি, আর চারপাশটা লাইট দিয়ে সাজানো। আস্তে আস্তে আমাদের একটু সন্ধেই হয়ে গেল, যেহেতু আমাদের সেলুলার জেলে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই এখানে পৌঁছতে সন্ধে হয়ে গেল, সানসেট আর দেখা হলো না। তো এখানে আমরা কিছুক্ষণ থাকবো, একটু রিল্যাক্স করব, স্ন্যাক্স করব, তারপর আবার হোটেলে ফিরে যাব আর বিচটাকে একটু ঘুরে দেখবো। তো বিচটা কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ, আর লাইটস দিয়ে পুরো বিচটা সুন্দর করে সাজানো আছে। এই দেখো, এরকম সুন্দর করে সাজানো আছে পুরো বিচটা, বেশ ভালো লাগছে দেখতে। আর হচ্ছে নারকেল গাছ, তো নারকেল রয়েছে প্রচুর, ডাবের জল তো খেতে হবে। তো তার আগে একটুখানি ঘুরে, প্রচন্ড ফ্রেশ লাগছে এই জায়গাটা আসার পর, একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে, খুব ভালো লাগছে। ডাবে কি গরম থেকে জল এত, তিনজনে একটা ডাব খাওয়াবে। ডাবের জলের পরিমাণটা এত, মানে আমাদের ওখানের বেসিসে বলছি, আমাদের ওখানে 50 টাকা ডাবে যেটুকু পরিমাণ জল থাকে, তার থেকে এই ডাবে অনেক বেশি জল, মানে একজনের 3টে ডাবের সমান। ওখানকার 3টে ডাব, এখানকার একটা ডাবের জলের সমান আর কি, সেটা বলতে চাইছে। আর খেতে তো সত্যি দারুণ, শ্বাসটাও খেতে খুব সুস্বাদু। আমরা খেতে বসে গেছি, তো বাইরে থেকে খাবার এনেছি।